আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ভূগোল ও পরিবেশ বিভাগ। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনার এই ক্রান্তিকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে আছো। আজকে আমি দ্বিতীয় বর্ষ অনার্সের কালচারাল জিওগ্রাফি বা সাংস্কৃতিক ভূগোল থেকে পড়াবো। আজকের বিষয় হচ্ছে, আজকে যে চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃতির রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন প্রসেস অফ কালচার। এটাকে আরেকটাভাবে বলা যায় সংস্কৃতির বিকাশ ধারা, অর্থাৎ এক্সপানশন অফ কালচার। এই রূপান্তর এবং বিকাশ ধারাটা কি? প্রথমে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। বিকাশ ধারা বলতে যেটা, যে কোনো একটা সংস্কৃতি কীভাবে আস্তে আস্তে বিকশিত হয়ে ছড়িয়ে পড়ে, সেটা হলো বিকাশ ধারা। কোন প্রসেসে কীভাবে আস্তে আস্তে সে আগায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রসারিত হয়, সেটা হচ্ছে বিকাশ ধারা। আর রূপান্তর কি? এই যে সংস্কৃতি যেটা, সেটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বিকশিত হওয়ার সময় স্বাভাবিকভাবে তার মধ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। এবং বিকাশ ধারার মূল বিষয়ই হচ্ছে সংস্কৃতির রূপান্তর প্রক্রিয়া। কারণ কোনো সংস্কৃতি যখন বিকশিত হয়, সে তার সম্পূর্ণরূপে তার মূল চরিত্র ধরে রাখতে পারে না, অনেক ক্ষেত্রেই তা পরিবর্তিত হয়ে আসে। তো আমরা এই রূপান্তর প্রক্রিয়াটা পড়ার আগে আমাদের মূল যে বিষয়টা কালচারাল জিওগ্রাফি এবং কালচার সংস্কৃতি, সে সম্পর্কে একটু আলোকপাত করব। আমাদের ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় কি? পরিবেশ এবং স্পেস। আমাদের আশেপাশে যা কিছু আছে সেটা হচ্ছে আমাদের পরিবেশ, এবং স্পেস বা পরিসর, এই যে পরিবেশটা যেই স্থানে এটার অবস্থান, সেটাই হচ্ছে আমাদের স্পেস। এখন এই যে কালচার, আমরা কালচার শব্দটাকে সাধারণত ব্যবহার করা হয় মানে সঙ্গীত, চিত্রকলা, নৃত্য ইত্যাদি সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মনে হয় যেন কালচার বলতে এটাই বোঝায়। আসলে কালচার এটা না। কালচার হচ্ছে মানুষ তার জীবনধারায় যা কিছু করে, যা সে আয়ত্ত করে, সেটাই হচ্ছে আসলে কালচার। এবং ওই যে সঙ্গীত বলো বা চিত্রকলা, এটাও তো সে তার আয়ত্ত করা একটা বিষয়। সে জন্মগতভাবেই আয়ত্ত করুক বা পরিবেশ থেকে আয়ত্ত করুক, তার আয়ত্তাধীন একটা বিষয়। এর জন্যই এগুলো সবই কালচারের অংশ। এবং কালচারাল জিওগ্রাফি এই জন্য যে এই যে ভূগোল তো পরিবেশ নিয়ে কথা বলে। এই পরিবেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে মানুষের জীবনধারা পরিচালিত হয়। এই যে বিভিন্ন ভাবে পরিচালিত হচ্ছে, সেটা জানাটা এর জন্য ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জানা অত্যন্ত জরুরি, যে কারণে কালচারাল জিওগ্রাফির উদ্ভব ঘটেছে। তা আমরা প্রথমে তো সংস্কৃতির একটা সংজ্ঞা জেনে নেই, যেটা মানে মৌখিক সংজ্ঞা একরকম, আর একটা মানব গোষ্ঠী দীর্ঘ সময়ে সঞ্চিত যাবতীয় আচার আচরণ ও কর্ম সম্পাদন প্রক্রিয়ার সমষ্টি হলো সংস্কৃতি। অর্থাৎ একটা এলাকার একটা মানব জাতি তার পরিবেশের মধ্যে ক্রমাগত থাকতে থাকতে যে আচার আচরণ করে, এবং এইটার উপরে ভিত্তি করে সে তার যে কাজগুলি করে, সেটাই হচ্ছে তার সংস্কৃতি। এবং এই সংস্কৃতি কিন্তু সম্পূর্ণরূপে ওই মানুষটি বা ওই মানব গোষ্ঠী যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশ এবং তার যে জৈবিক জিনগত, আমরা যেটা বলি জিনগত, জন্মগতভাবে প্রাপ্ত যে অভ্যাস, এই দুটা সমন্বয়ে কিন্তু সংস্কৃতি গড়ে ওঠে। এখন এই যে সংস্কৃতি আমরা প্রাচীনকালের যে সংস্কৃতি ছিল, সেটা কিন্তু এখন নাই। তো কেন নাই, কেন এটা হলো, বা পৃথিবীর এক এক অঞ্চলে এক এক রকম সংস্কৃতি কেন গড়ে উঠেছিল, এবং সেটার ফলে কি ঘটছে, ক্রমাগত ঘটে আসছে, এটাই হচ্ছে আমাদের আসলে
সংস্কৃতির রূপান্তর প্রক্রিয়ার একটা মূল প্রতিপাদ্য বিষয়। তো এই যে সংস্কৃতির যখন বিকাশ লাভ করে, সংস্কৃতি যখন বিকাশ লাভ করে তাকে তিনটা ধাপ পার হয়ে আসতে হয়, মানে তিনটা জিনিস প্রভাবক হিসাবে কাজ করে। যেমন পারস্পরিক যোগাযোগ, সংস্কৃতি বিকাশের নিয়ামক পারস্পরিক যোগাযোগ বা মিউচুয়াল কমিউনিকেশন। 2, সংস্কৃতির উপাদানসমূহ এবং সংস্কৃতির ব্যাপন বা প্রসারণ। এখন দেখো মিউচুয়াল কমিউনিকেশন কি? আমি সরাসরি আমার সাথে যেই মানুষটার সাথে আমি সরাসরি যোগাযোগ রক্ষা করছি, তখনই আমাদের একটা সংস্কৃতির কিন্তু আদান প্রদান হয়ে যায়। খুব সূক্ষ্ম হলেও সেটা কিন্তু একটা আদান প্রদানের একটা ধরন হলো। তো আমারটা সে শিখলো বা তারটা আমি শিখলাম, একটা কিন্তু সংস্কৃতি বিকশিত লাভ হলো। তারপর ধরো উপাদান, কোন জিনিসটা আমরা আদান প্রদান করছি, এটা একটা বিষয় যে আমরা সব কিছু গ্রহণ করছি না, করবো যেটা আমার সুবিধা হবে সেটাই আমি গ্রহণ করছি আরেকজন। বা আর ডিফিউশন বা ব্যাপন, কিভাবে এই বিকশিত বিকাশের ধারাটা চলছে। তো এটা হলো সংস্কৃতি বিকাশের এই তিনটা হলো নিয়ামক: মিউচুয়াল কমিউনিকেশন, কম্পোনেন্টস অ্যান্ড ডিফিউশন। এখন আমরা দেখব যে এই যে রূপান্তর প্রক্রিয়া, সংস্কৃতির যে রূপান্তর ঘটে, এই রূপান্তর প্রক্রিয়াটা কিভাবে ঘটছে, এটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো রূপান্তর প্রক্রিয়াটাকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়। আরও চাইলে আমরা আরও সূক্ষ্মভাবে ভাগও করে নিতে পারি, কিন্তু মূল আমরা 5টা ভাগেই ভাগ করে মানে করা হয়েছে। আমি নাই মানে এটা হলো যারা এটা নিয়ে কাজ করছেন, সাংস্কৃতিক ভূগোল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের যে ক্লাসিফিকেশন সেটাই বলছে। সংস্কৃতির রূপান্তর প্রক্রিয়া, প্রথম হচ্ছে উদ্ভাবন বা ইনভেনশন, দ্বিতীয় হচ্ছে ব্যাপন বা ডিফিউশন, 3 হচ্ছে বাছাইকৃত পরিহার বা সিলেক্টিভ এলিমিনেশন, 4 হচ্ছে আত্মীকরণ বা ইন্টিগ্রেশন, 5 হচ্ছে অটলতা বা পারসিস্টেন্স। উদ্ভাবন কি? যে কোনো একটা এলাকায় বা যে স্থানে যেই প্রলক্ষণ বা বিষয়টা উদ্ভাবিত হচ্ছে, বা এখানে একটা বিষয় কি আমরা উদ্ভাবন এবং আবিষ্কার, ইনভেনশন অ্যান্ড ডিসকভার, দুটো শব্দ আমরা সব কিছুতে ব্যবহার করি। কিন্তু কলম্বাস কী করেছে? কলম্বাস কি আমেরিকা আবিষ্কার করেছে? না, উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে। কারণ আমেরিকা ছিল, কিন্তু যে জিনিসটা দুনিয়াতে ছিল না সেটাকে তৈরি করাটা হচ্ছে উদ্ভাবন। এখন এখানে আমরা যদিও উদ্ভাবন বলছি, কিন্তু এখানে দুটা আবিষ্কার এবং উদ্ভাবন দুইটাই একত্রিতভাবে বলা যেতে পারে। তবে মেইনলি উদ্ভাবন, কারণ একটা জায়গায় আমরা দেখি যে এক একটা দেশে কিন্তু এক এক ধরনের খাদ্যাভ্যাস বলো, এক এক ধরনের পোশাকের ধরন, এক এক রকম বাড়িঘরের ধরন, এক এক রকম মানে আসবাবপত্র, এই যে ভিন্নতা সেটা সে তার পরিবেশের সাথে মিলিয়ে সে কিন্তু সেই জিনিসটা উদ্ভাবন করে। তো এইটাই হচ্ছে উদ্ভাবন, যে মানুষ তার প্রয়োজন অনুসারে তার পরিবেশের থেকে প্রাপ্ত দ্রব্যাদি দিয়ে যে জিনিসটা তৈরি করছে সেটাই হচ্ছে উদ্ভাবন। আবারও যদি আবিষ্কারের কথাও বলি, হ্যাঁ হতে পারে। আমরা এখানে ধান ছিল আগাছা হিসাবে একটা এলাকায়, গাছপালা তো ছিলই, ফল ছিল, কিন্তু মানুষ সেটাকে নিজের আয়ত্ত করলো যে এভাবে করলে গাছপালা আমরা কৃষি কাজ করতে পারি, ওটা আবিষ্কার করা। কিন্তু কৃষি কিন্তু উদ্ভাবন হলো না, আবিষ্কারই হলো, ছিল সেটাকে মানুষ খালি গৃহস্থকরণ করলো। তো এটা হচ্ছে তোমার উদ্ভাবনের বিষয়টা, কিভাবে মানুষ তার জীবনের সাথে যে জিনিসটাকে সম্পৃক্ত করলো, সেই সংস্কৃতিটা উদ্ভাবন। দ্বিতীয় যে ডিফিউশন বা ব্যাপন, এটাই হচ্ছে সংস্কৃতি রূপান্তরের সবচেয়ে ব্যাপক বিষয়। ব্যাপক মানে এটার উপরে ডিপেন্ড করে কিন্তু রূপান্তর প্রক্রিয়াটা আস্তে আস্তে পরিচালিত হচ্ছে। তো এই ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু সময় এবং দূরত্বের সাথে সাথে পরিবর্তিত হয়। তো ব্যাপনটা কি? এই যে প্রলক্ষণটা বা যেই বিষয়টা উদ্ভাবিত হলো সেটা কিভাবে প্রসারিত হলো, সম্প্রসারিত হলো,
পৃথিবীব্যাপী বা পার্শ্ববর্তী এলাকায় কিভাবে সম্প্রসারিত হলো, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এখন আমরা যদি দেখি যে এটা একটু ছোট করে দেখানো হয়েছে যে এটা হচ্ছে উদ্ভাবন আর এটা হচ্ছে দূরত্ব। এখানে যদি যখন একটা জিনিস উদ্ভাবিত হয় তার মাত্রা অনেক বেশি থাকে অল্প একটু এলাকার মধ্যে, আস্তে আস্তে যতই এদিকে দূরত্ব বাড়তে থাকে এদিকে তার মাত্রাটা কমতে থাকে, যত দূরে চলে যাবে তার মাত্রাটা কমে যাবে। মাত্রা বলতে কি, ব্যবহার। দূরত্বের সাথে সাথে ওই বিষয়টার ব্যবহার, যেমন আমার এখানে যেটা উদ্ভাবিত হবে, এখানে আমরা যেটা যত ব্যাপকভাবে এটাকে আমরা ব্যবহার করব, আমার এখান থেকে 10 মাইল দূরে যতটুকু হবে 40 মাইল দূরে তার চাইতে একটু কমে যাবে, তার চেয়ে আরও 70 মাইল দূরে আরেকটু কমবে, 100 মাইল আরেকটু কমবে। কারণ ওই যে 100 মাইল বা 70 মাইল দূরে তারা হয়তো আরেকটা বিষয় নিয়ে অভ্যস্ত, ফলে নতুন এই বিষয়টাকে তারা সেভাবে গ্রহণ করে নাই বা অল্প কিছু গ্রহণ করবে, ফলে দূরত্বের সাথে সাথে এটার ব্যবহারটা কিন্তু কমে আসছে। আরেকটা বিষয় হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয়, প্রথমে যখন একটা কিছু উদ্ভাবিত হয় তখন গ্রহীতার সংখ্যা কিন্তু কম থাকে। প্রাথমিক পর্যায়ে, এই যে এটা প্রাথমিক পর্যায়ে গ্রহীতা থাকে কম। দ্বিতীয় পর্যায়ে এটা খুব দ্রুত বাড়ে, ব্যাপক আকার ধারণ করে, কারণ ততদিনে তার উপযোগিতা সৃষ্টি হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে এটা একদম ঘনীভূত হয়ে যায়, ব্যাপকভাবে মানুষের মধ্যে এটা ছড়ায় পড়তেছে, কারণ এটার উপযোগিতার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। চতুর্থ পর্যায়ে কি হয়, স্থিতিশীল হয়ে যায়, কারণ মানুষ এটাকে গ্রহণ করে ফেলছে, এটা স্থিতিশীল আর নতুন করে বাড়ার কোনো বিষয় থাকতেছে না। তো তাহলে কি হয়, যে কোনো একটা প্রলোভন সময়ের সাথে সাথে বাড়ে আর গ্রহীতার সংখ্যা সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। ঠিক দূরত্বের সাথে সাথে কমে, কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে। এখন আমরা ব্যাপনের যে প্রকারভেদগুলা, কিভাবে ব্যাপন প্রক্রিয়া হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। ব্যাপনের যে সম্প্রসারণ প্রক্রিয়াটা, ব্যাপন কিভাবে সম্প্রসারিত হয়, এক্সপানশন অফ ডিফিউশন, ব্যাপনের সম্প্রসারণ। এক হচ্ছে সংক্রামক, কন্টেজিয়াস, তারপরে হচ্ছে পুনঃস্থাপন, রিলোকেশন, অনুক্রমিক বা হায়ারার্কিক্যাল, চতুর্থ হচ্ছে সামাজিক স্বীকৃতি বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। সংক্রমণটা কি, এখন তো খুব ভালোভাবে এটার উদাহরণটা আমরা দিতে পারি, কারণ করোনা পরিস্থিতি চলছে। করোনা পরিস্থিতি, সংক্রমণ যে সবসময় এটা অসুখ বিসুখের বিষয় তা কিন্তু না, কিন্তু সংক্রমিত একজনের থেকে আরেকজনের মধ্যে যে সংক্রমিত হওয়াটা একটা বিষয়, একটা প্রলক্ষণ, সেটাই হচ্ছে সংক্রমণ। এবং এই সংক্রমণের বিষয়টা কীরকম থাকে, প্রথমে একজনের কাছে থাকে, সে তার থেকে এখানে একজনের কাছে যাবে, এখানে আরেকজনের কাছে যাবে, তার থেকে আরেকজনের কাছে গেল, তার থেকে আরেকজন, এ কী করলো, এর থেকে আবার এখানে চলে আসলো, সে আরেকজনকে শিখাইলো, আর দুজনকে শিখাইলো। এই যে এভাবে একজন থেকে দুজন, তিনজন, চারজন, এই যে আমাদের যে এখন বলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, করোনার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, এই সোশ্যাল ডিস্টেন্সটা কেন, এই ডিস্টেন্সটা এই যে এই ইয়েটা ভেঙে দেওয়ার জন্য, এই সংক্রমণ প্রক্রিয়াটাকে ভেঙে দেওয়ার জন্য। যেহেতু করোনাটা একটা খারাপ একটা বিষয়, এই জন্য আমরা এটা ভেঙে দিতে চাচ্ছি, কিন্তু যখন কোনো ভালো কিছু উদ্ভাবিত হয় তখন কিন্তু সেটা চায় যে একজন থেকে আরেকজনের মধ্যে যাক, আরেকজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে যাক, সবাই জানুক, সবাই শিখুক, তাতে হবে কি প্রকৃতপক্ষে মানব জাতিরই উপকার হবে, যদি সেটা ভালো কিছু হয়, একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হওয়াটা। তারপর পুনঃস্থাপন বা রিলোকেশন। পুনঃস্থাপনটা কি, ধরো একটা এলাকার মানুষ একটা বিষয়ে সে অভ্যস্ত, ঠিক আছে, একটা বিষয়ের উপর সে অভ্যস্ত হয়েছে, সে ধরো একটা কৃষি প্রধান এলাকা, ওখানকার মানুষ কৃষিকাজ করেই অভ্যস্ত। আমি যদি বাংলাদেশের ইয়েতে আসি, বাংলাদেশের উদাহরণ দিই, তাহলে তোমরা একটু ভালো মতো বুঝতে পারবা। আমাদের দেশের যে পার্বত্য চট্টগ্রাম
এলাকায় কিংবা তোমার সিলেটের জাফলং এলাকায়, ওখানে কি হয়, ওখানে সিলেটের ওই যে বর্ডার জাফলং তামাবিল ওইসব এলাকার যে খাসিয়া উপজাতি, তাদের মূল পেশা ছিল পান চাষ করা এবং তামাক চাষ করতো। কিন্তু দেখা গেল কি যে ওইখানে নদী থেকে প্রচুর কি আসে, পাথর ভেসে ভেসে আসে, তাই না? অনেক পাথর আসে, জাফলং দিয়ে অনেক পাথর আসে, এবং এই পাথরটা কিন্তু আমাদের দেশের কনস্ট্রাকশনের জন্য, যে কোনো কনস্ট্রাকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাথর লাগে। তো এই পাথরগুলো উত্তোলনের বিষয় চলে আসলো, এবং এই যখনই পাথর উত্তোলনের বিষয় হলো, ওই খাসিয়ারা তো এটা পারছে না, আমাদের সমভূমির আমরা লোকজন ওখানে চলে যাচ্ছি। ওই সমভূমির লোকজন ধরো যারা মালিক শ্রেণীর, তাদের লাগবে কি, শ্রমিক। শ্রমিক কোথায় পাচ্ছে? ওই দেখা গেল অনেক কৃষি শ্রমিক, বর্গা চাষি ইত্যাদি ইত্যাদি, এই টাইপের যাদের অবস্থা খারাপ, এই ধরনের লোকজনদেরকে তারা সেখানে নিয়ে গেল। তারা যে শ্রমিকের কাজ শুরু করলো পাথর উত্তোলন। এখন পাথর উত্তোলনের সাথে সাথে তাদের খাদ্যেরও তো একটা বিষয় আছে। তারা কি করলো, তারা তো প্লেনল্যান্ডের লোক ছিল, তারা ওখানে যে কী করলো, কৃষিকাজও শুরু করে দিল। এই যে কৃষিকাজ তারা শুরু করলো, তাদের সাথে সাথে কী হলো, যে খাসিয়া জনগোষ্ঠী তারা পান চাষ, এটার সাথে সাথে তারা নিজেরাও ধান চাষ, জুম চাষ করা শুরু করলো, কিংবা পাহাড়ের ধাপে ধাপে কৃষিকাজ করা শুরু করলো। তাতে কি হলো, এ গেল বি এলাকায়, বি এলাকায় যাওয়ার পরে এ আর বি একত্রিত হয়ে গেল, ওইখানে পুনঃস্থাপিত হলো একটা নতুন কি প্রলক্ষণ, নতুন প্রলক্ষণ। এটা আমি ধরো বাংলাদেশের এটা নিয়ে বলতেছি, এটা সবখানেই এটা প্রযোজ্য, সব এলাকায়। ধরো ইয়েতে আফ্রিকাতে যখন ইউরোপিয়ানরা যাওয়া শুরু করলো, ওই ইউরোপিয়ানরা সেটাই ওখানে এটাই করলো, তারা তাদের নিজেদের যে প্রযুক্তি, তারা ওখানে প্রযুক্তি ওখানে দিল, এবং ওখানকার যে সম্পত্তি, খনিজ সম্পদ, সেটা উত্তোলন করলো, এবং কাদেরকে দিয়ে, ওই এলাকার মানুষদেরকেই তাদেরকে ওখানে কাজে লাগাইলো। তাতে কি হলো, ওই যে তাদের প্রযুক্তিটা এখানে রিলোকেট তারা করলো, রিলোকেট করে এই এলাকাটাকে তারা এলাকা থেকে তারা তাদের খনিজ সম্পদ যে আহরণ করলো, ওই এলাকার মানুষ আবার এটার সাথে অভ্যস্ত হয়ে গেল। যদিও মালিকানা ইউরোপিয়ানদের হাতে আছে, কিন্তু রিলোকেট কিন্তু হলো একটা নতুন, পুনঃস্থাপিত হলো একটা নতুন প্রযুক্তি বা নতুন একটা বিষয়। ওই এলাকা, ওইখানকার মানুষ আগে জানতো না যে এভাবে চলতে হবে। এরপরে আসো অনুক্রমিক, হায়ারার্কিক্যাল, অনুক্রমিক, এভাবে। এই অনুক্রমিক বিষয়টা কি, যখন বড়সড় একটা প্রলক্ষণ বা কোনো একটা বিষয়ের অবতারণা হয়, তখন কিন্তু সে সরাসরি কি করে, তার পাশের ওই গ্রামে চলে যায় না কিন্তু, বা ধরো রাজধানী শহরে বা শহরের ভিতরে বা প্রশাসন একটা বিষয় নিয়ে করলো যে এইটা আমাদের দেশে প্রচার করতে হবে, তখন কি সে কী করবে, ফার্স্টেই কি, ধরো আমি ঢাকায় আছি, আমি কি ফার্স্টেই যাবো ওই যে নারায়ণগঞ্জে দিব বা ওই পাশের ওই গ্রামটায় দিব বা সাভারে দিব না, আমি ঢাকায়, এটা ক্যাপিটালে এটা হয়েছে, আমি এটাকে নিয়ে যাবো ওই খুলনা, চিটাগং, রাজশাহী, এই যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো, এই ডিভিশনাল হেডকোয়ার্টার কী করবে, তার ডিস্ট্রিক্ট লেভেলে সেটাকে আবার ছড়াই দেবে, ডিস্ট্রিক্ট লেভেল কী করবে, থানা লেভেলে সেটা ছড়াবে। এই যে আমাদের যে এখন প্রযুক্তি, যে এখন এই যে আমরা অনলাইন ক্লাস নিচ্ছে, এই অনলাইন ক্লাসের বিষয়টা ধরো, এই যে এটা তো প্রযুক্তি, ইন্টারনেটের বিষয়, এই যে এই বিষয়গুলো কিন্তু একদম টপ লেভেল থেকে সেকেন্ড লেভেল, তারপর তার থেকে আবার তার লেভেল, যেমন মানে এভাবে যদি ধরি যে এইটা হলো ঢাকা ছিল, এখান থেকে ডিভিশনে গেল, ডিভিশন থেকে ডিস্ট্রিক্টে গেল, তার ডিস্ট্রিক্ট থেকে সাব ডিভিশন, এভাবে আর কি আস্তে আস্তে ছোটো ছোটো লেভেলে যে একদম স্কুল পর্যায়ে, নিম্ন পর্যায়ে, একদম গ্রাম পর্যায়ে চলে গেল। ইভেন তোমার যখন প্রশাসনিক কর্মকাণ্ডের কথা বলা হয়, সেটাও কিন্তু এভাবেই টপ থেকে আস্তে আস্তে এটা ছড়াই যাচ্ছে। তাতে হচ্ছে কি, মানে একটা যে একদম রুট লেভেলের যে মানুষগুলো যেভাবে তারা থাকতে অভ্যস্ত ছিল, তারা কিন্তু তাদের ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কী হলো, কালচার চেঞ্জ হয়ে গেল। আমাদের দেশে এখন তুমি গ্রামের কথা চিন্তা করো, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এই বিষয়টা ব্যাপকতা লাভ করেছে। যেমন তুমি ধরো যে তুমি এখন গ্রামে যাও, আমাদের দেশে গ্রামের মানুষ
একটা সময় আমরা জানতাম যে গ্রামের মানুষ মানে আমরা তো খুব অতিথি পরায়ণ একটা জাতি। তো অতিথি আসলে কী করি, চিড়া, নাড়ু, পিঠা, পায়েস ইত্যাদি এসব খাওয়াইতাম, তাই না? আবার দেশের বাড়ির মুরগি জবাই করে রান্না করে খাওয়াই দিতাম। এখন গেলে কি করে তোমরা সবাই জানো, এখন গেলে বিস্কিট দেয়, আপেল দেয়, কমলা দেয়, আঙুর দেয়, একটা আমাদের দেশে ফল না। বিস্কিট তো একটা প্রসেসড ফুড, এবং চানাচুর দেয়, বিস্কিট, চানাচুর, এসব চিড়া, নাড়ু, মুড়ি এগুলো পাবে না। এগুলা দিচ্ছে। পিঠা একদম শীতকালে রেয়ার, মানে মানুষ হলো অকেশানলি বানাইতেছে, যে ঘরের মধ্যে বানানো থাকবে এই জিনিসটা নাই হয়ে গেছে। কোক দেয়, চা দেয়, শরবতের বদলে, ডাবের বদলে। এই যে ধরো, এই যে একটা চেঞ্জ, এটাই হলো চেঞ্জ। কিভাবে তোমার শহর থেকে গ্রামে আমাদের কালচার চেঞ্জ হয়ে গেছে, এটা সারা ওয়ার্ল্ডেই, এই যে বললাম না যে আনুক্রমিকভাবে এই উপর থেকে আস্তে 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 মানুষ তাদের সব কিছু চেঞ্জ করেছে। রাস্তাঘাটের দোকানে সব কিছু পাওয়া যায়। গ্রামে গেলে তোমাকে টিউবওয়েলের পানির বদলে মিনারেল ওয়াটার দিচ্ছে খাইতে। চেঞ্জ, এটাই হলো চেঞ্জ। এবং তারপরে আসো সামাজিক স্বীকৃতি। সামাজিক স্বীকৃতিটা কি? এই যে মানে গ্রামের মানুষ, আমি একদম আমাদের দেশের কথা আবারও ওখানেই আসি। গ্রামের মানুষ দেখলো কি দরকার এত কষ্ট করে পিঠা টিঠা বানায়, কষ্ট করে বানায়, দরকার কি? দোকানে গেলে তো বিস্কুট পাইতেছি, দোকানে গেলে চানাচুর পাই, মানুষ আসলে চানাচুর দিব, বিস্কুট দিব, চা বানাই দিয়ে এক কাপ কষ্ট করে চা বানাই দেবে। আর তা না হয় এক বোতল, একটা কোক আইনে এক গ্লাস কোক খাওয়াই দিলাম, হয়ে গেল। তার মানে কি, তারা সামাজিকভাবে ওই নতুন জিনিসগুলোকে স্বীকৃতি দিচ্ছে নিজেদের সুবিধার জন্য। মানুষ সব সময় নিজের সুবিধাটাকে সবচেয়ে বড় করে দেখে, সবচেয়ে আরামদায়ক মনে করে যেটা, সেটাকেই সে কষ্ট যতটা কম করা যাবে মানুষ সেটাকে খুব সহজে গ্রহণ করে ফেলে। সামাজিকভাবে তারা এটাকে, মানে তার মানে কি, সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে যে আমরা এখন গ্রামে যে পিঠা না দিলে আমরা অবাক হই না, আমরা তো ওইটাই অভ্যস্ত হয়ে গেছে, বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে আসবো, বুঝছো? তো এটাই হচ্ছে সামাজিক স্বীকৃতি। আমাদের সবাই এটাকে মানে ওইটাই মানুষ যেটাকে আসার পরেই যেটাকে খুব সহজে সমাজের মানুষ এটাকে গ্রহণ করে ফেলে, সেটাই সামাজিক স্বীকৃতি। তো এই হচ্ছে এইভাবে সম্প্রসারণ। কারণ আমরা যদি স্বীকৃতি না দিতাম, এটা আসতোই না, এটা ঘুরতোই না, যাইতোই না। মানুষের এটা বহু আগে এটা নাই হয়ে যেত, কিন্তু নাই হচ্ছে না, আরও চেঞ্জ হচ্ছে। আরও একটা, এটার কিন্তু ভালো মন্দ দুটোই আছে। খুবই ভালো, যদি ভালো জিনিস গ্রহণ করি, স্বীকৃতি দিই, তাহলে খুবই ভালো। আর যদি খারাপ জিনিসটাকেও মনে করি যে ভালোই তো, যেমন ইন্টারনেট খুব ভালো, কিন্তু ইন্টারনেটে তুমি কী ব্যবহার করবা, কী দেখবা, সেটা খারাপ। তুমি সারাদিন ডিশের লাইন আছে, গ্রামে গ্রামে এখন ডিশের লাইন আছে, তুমি ডিশের লাইনে বাংলাদেশ দেখবা না, কি দেখবা, কোন ধরনের চ্যানেল দেখবা, কি দেখবা, সেটা শিক্ষামূলক দেখবা নাকি শুধু নাটক, হাবিজাবি নাটক দেখবা, এটাও একটা বিষয়, কিন্তু স্বীকৃত হয়ে গেছে। তো এটা স্বীকৃতি পায়, কিন্তু ভালো মন্দ, কিন্তু এখানে মন্দটা অনেক সময় চলে আসে। তারপরে আসো, হ্যাঁ, এখানে আরও একটা বিষয় আছে, মানে ব্যাপনের অনেক কিছু বিষয় আছে। ব্যাপনের কতগুলো ফ্যাক্টর আছে, নিয়ামক। এই নিয়ামক দ্বারা ব্যাপন প্রক্রিয়াটা সম্প্রসারিত হয়। একটু দ্রুত বলবো, কারণ দেখা যায় কি অনেকগুলো বিষয় আছে। যেমন ফিজিক্যাল, মানে এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ, তারপরে সময়, উৎস, গন্তব্য, পথ। প্রাকৃতিক পরিবেশটাকে ওই যেই মানে ফ্যাক্টরের মধ্যে হলো, একটা হচ্ছে উপাদান, একটা হলো মাধ্যম। কি এই উপাদান কি কি? ফিজিক্যাল, মানে কীরকম পরিবেশে উদ্ভাবিত হচ্ছে, এবং সময়টা কোন সময়ে, কোন কালে এটা উদ্ভাবিত হয়েছে, এই কালের উপযুক্ত কিনা সেটা। তারপর অরিজিন, কোন এলাকায় এটা উদ্ভাবিত হয়েছে। ডেস্টিনেশন, এই উদ্ভাবিত পণ্যটা কোন দিকে যাবে, কোথায় যাওয়া উচিত, কোথায় এটা গেলে এটার বিকাশ লাভ হবে। তারপরে কোন পথে যাবে, ঠিক আছে? এই যে এগুলো হলো উপাদান। তারপরে মাধ্যম, এই যে উপাদানগুলা, এই যে সময়ের এই যে বিষয়গুলো, এগুলো কোন মাধ্যমে এই প্রলক্ষণগুলা প্রচারিত হয়, সম্প্রসারিত হয়।
এক হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, এটা ফার্স্টেই বলছিলাম মিউচুয়াল কমিউনিকেশন, ব্যক্তিগত যোগাযোগ, একদম সরাসরি ম্যান টু ম্যান ইয়ে হয়। একজন মানুষ আরেক দেশে যখন চলে যায় তখন সে তার দেশের বা তার এলাকার যে সংস্কৃতিটা সেটাকে সে আরেক জায়গায় নিয়ে গেল, সে তার থেকে তার বন্ধুবান্ধব বা যাদের সাথে মিশছে তারা শিখে ফেললো। এই যে ম্যান টু ম্যান একটা গেল। তারপর হলো দেশ জয়। দেশ জয় একটা বিশাল ব্যাপার। এই মুহূর্তে দেশ জয়টা অন্যভাবে হয়, যুদ্ধ করে না, কিন্তু একটা সময় যুদ্ধের মাধ্যমে ছিল। এবং এই যুদ্ধ হতো এক দেশ থেকে আরেক দেশে, যারা ক্ষমতাশালী শক্তিশালী রাষ্ট্র পাশের রাষ্ট্রকে দখল করার চেষ্টা করতো, এবং তারা যখন আরেক দেশে দখল করতো তারা কী করতো, তাদের নিজেদের সংস্কৃতিটা সেই তাদের মধ্যে প্রচার করার চেষ্টা করতো। তারপরে তোমার হলো ধর্মপ্রচারকরা যখন তার আরেকটা এলাকায় ধর্ম প্রচার করতো, মিশনারি যান, সে তখন কী করে, তার নিজের কালচারটা সেখানে প্রচার করার চেষ্টা করে। তারপরে বাণিজ্য, যখনই বাণিজ্য সংগঠিত হয়, এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য সংগঠিত হয়, সে স্বাভাবিকভাবে তার দেশের যে বিষয়টা, দেশের যে ভালো জিনিসটা বা উৎপাদিত অতিরিক্ত জিনিসটা সে অন্য জায়গায় তার দেশের লাভের জন্য পাঠানোর চেষ্টা করবে। এই যে পাঠানোর চেষ্টাটা, এটাই হচ্ছে তোমার বাণিজ্য। হ্যাঁ, এখন এই যে ধরো যে আমাদের দেশে এখন এই যে গার্মেন্টস শিল্পে যে পোশাক আশাকগুলো, আমাদের দেশে পোশাকের ধরন চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হয়ে গেছে? এই যে বড় বড় কোম্পানিগুলো, বিদেশের বড় বড় আমেরিকা বা ইউরোপের বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশে তাদের পোশাকগুলো তৈরি করতে দিচ্ছে। এই যে পোশাকগুলো তৈরি হচ্ছে, কিছু পোশাক আমাদের এখানে থাকতেছে, আমরা সেই পোশাকটা গ্রহণ করতেছি। তো এই যে আমরা আবার আরেক দেশে পাঠাচ্ছি, এই যে বাণিজ্য সংগঠিত এক দেশ থেকে আরেক দেশে যে কোনো জিনিসের যে আদান প্রদান, তার মাধ্যমে কী হচ্ছে, সংস্কৃতির কিন্তু পরিবর্তন হয়, পোশাকের পরিবর্তন, এখানে পোশাকে গার্মেন্টসের ব্যাপারে পোশাকের, খাদ্যের পরিবর্তন হয়, সব কিছুরই একটা পরিবর্তন প্রক্রিয়া বাণিজ্যের মাধ্যমে সংগঠিত হয়। মানুষের আচার আচরণেও অনেকটা পরিবর্তন সাধিত হয়। তারপরে গণমাধ্যম, এখনকার দিনে গণমাধ্যম তো একটা বিশাল ব্যাপার। একটা সময় শুধু মানুষ একটা পেপার পড়তো, পেপারে খবর আসতেও সময় লাগতো, রেডিও আসলো, টিভি আসলো, আর এখন ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে এতগুলো সামাজিক মাধ্যম, যোগাযোগের এতগুলো মাধ্যমের কারণে মানুষের হাতের মুঠায় পৃথিবী, ফলে খুব সহজে মানুষ কিন্তু একটা নতুন যে কোনো কিছু চট করে সে গ্রহণ করে ফেলতেছে। এবং সবসময় যে এটা ভালো হয়, ওই যে একটু আগে বললাম সামাজিক শিখতে, সবসময় যে খুব ভালো হয় তাও কিন্তু না, কিন্তু মানুষ খুব সহজেই এই যে একটা মানে বিষয়টা, ওই যে লক্ষণটা খুব সহজে প্রচার লাভ করতে পারতেছে। এই যে এখন করোনা কাল চলতেছে, করোনার টিকার আবিষ্কার, ভ্যাকসিনের বিষয়গুলো আমরা কিন্তু একদম সাথে সাথে জেনে যাচ্ছি। সাথে সাথে জানার ফলে কি হচ্ছে, এক একটা দেশ সে মানে কোথা থেকে সে কিনতে পারবে বা নিতে পারবে, এই বিষয়টাও কিন্তু মানুষের চিন্তা ভাবনায় চলে আসছে। বা যারা আবিষ্কার করছে তারাও কিন্তু এভাবে প্রচারটা করতে পারবে। তো এটা হচ্ছে গণমাধ্যম, খুব শক্তিশালী একটা মাধ্যম, অসম্ভব শক্তিশালী একটা মাধ্যম এই যে কোনো বিষয়ে প্রচার করার জন্য। এবং প্রচার যখনই হবে তখন সেটা গ্রহণযোগ্যতার বিষয় চলে আসে, গ্রহণ করার বা বিষয় চলে আসে, এবং রূপান্তর কি একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে যে আরেকটা নতুন কিছু একটা হয়ে গেল, অথবা সরাসরি এটা গ্রহণ হয়ে গেল, সেটাই রূপান্তর। এখন আরেকটা বিষয় আসে, এই সম্পূর্ণটা হলো আমাদের ব্যাপন। ওই যে 2 নাম্বার যেটা বললাম, রূপান্তর প্রক্রিয়ার 1 ছিল ইনভেনশন, 2 হচ্ছে ব্যাপন। আমি কিন্তু এই পুরাটা হলো ব্যাপন সম্পর্কে আলোচনা করলাম। ব্যাপনটা তোমাদের এককভাবে একটা প্রশ্ন আসে, কিন্তু ব্যাপন একটা মানে রূপান্তরের একটা ব্যাপক বিষয় দেখে এটা এককভাবে প্রশ্ন আসে যে সামাজিক রূপান্তরের ক্ষেত্রে ব্যাপনের গুরুত্ব আলোচনা করো বা বিস্তারিত আলোচনা করো। তো সেই ক্ষেত্রে এগুলো সব কিছু আসবে। এরপর আসো বাছাইকৃত পরিহার বা সিলেক্টিভ এলিমিনেশন। বাছাইকৃত পরিহার কি, একটা সময় যখন, এখন তো এই যে গণমাধ্যম তো এখন অনেক সারা পৃথিবী একদম হাতের মুঠায় চলে আসছে, কিন্তু একটা সময় তো এরকম ছিল না। একটা সময় খুব ধীরে ধীরে আসতো, দেশ জয় বলো বা যে কোনো ব্যাপারই হোক, খুব ধীরে ধীরে এক দেশের থেকে আরেক দেশে তাদের নতুন প্রলক্ষণ আসতো। এসব বাকি এই সবগুলো মাধ্যমের মাধ্যমে সবগুলো দাঁড়ায়। তা এখন তুমি চিন্তা করো যে
আমার দেশে আমার ধরো পোশাকের ব্যাপার, ইউরোপিয়ান অনেক পোশাক আমাদের দেশে চলে আসছে, আমরা কি সব গ্রহণ করছি? করি নাই। আমরা সব গ্রহণ করি নাই, আমরা সেটাই গ্রহণ করেছি যেটা আমার দেশের জন্য উপযোগী, তাই না? আমার জন্য, আমার দেশের জন্য যেটা উপযোগী সেটাই হচ্ছে, সেটাকে কিন্তু আমি গ্রহণ করেছি। তার মানে কি, আমি অনেকগুলো আসার পরে আমি সেখান থেকে কিন্তু আমি বাছাই করেছি আমার উপযোগীটাকে, বাছাই করে আমি সেটাকে একটাকে গ্রহণ করলাম, বাকিগুলো ফেলে দিলাম। যেমন পোশাক, আমাদের দেশের ছেলেদের পোশাক এককালে লুঙ্গি, ধুতি, ফতিয়া এসব পরতো, এখন শার্ট প্যান্ট গেঞ্জি, এই যে পরে স্যুট টাই পরতেছে, এটা কি এখন আমরা অন্য কিছু মনে করতে পারি? আমরা দেখি যে এটা একদম আমাদের একটা সংস্কৃতির পোশাকের একটা অংশ হয়ে গেছে। কিন্তু ইদানিংকার মেয়েরা হয়তো একটু শার্ট প্যান্ট হয়তো পরে, ওয়েস্টার্ন ড্রেসগুলো পরে, কিছু ড্রেস, কিন্তু ওয়েস্টার্ন অনেক ড্রেসই আছে আমাদের দেশের মেয়েরা এখনও গ্রহণ করে নাই, আমাদের দেশে আদৌ কোনো দিনও গ্রহণ হবে কি না জানি না। তো এই দেখো আমরা পরিহার করেছি, কিসের জন্য? আমাদের ওই যে ধর্মীয় একটা রেস্ট্রিকশন আছে, যে পোশাকগুলো আমরা ওয়েস্টার্ন, এই পোশাকগুলো আমরা পুরোপুরি গ্রহণ করতে পারি না। আমরা আমাদের পরিবেশের সাথে যেটা বা আমাদের ধর্মীয় বিষয়ের সাথে যেটা সম্পৃক্ত হতে পারে শুধু সেটাকেই গ্রহণ করেছি। তারপরে আসো আত্মীকরণ। এই যে গ্রহণ করার পরে যেটা আমার, এই যে একটু আগে যেটা বললাম স্যুটটা, এটা তো আমাদের একটা অনুষ্ঠানের একটা অংশ হয়ে গেছে, তাই না? তার মানে কি আমরা এটাকে আত্মস্থ করে ফেলছি, এটা আমাদের পোশাক হয়ে গেছে। স্যুট ওয়েস্টার্ন ড্রেস ছিল, এখন সারা ওয়ার্ল্ডে সবাই পরছে, তার মানে এটা সব দেশের জন্য এটা একটা আত্মীকৃত হয়ে গেছে, এটা একটা সবার জন্য কমন একটা পোশাকের অংশ হয়ে গেছে। এরপরে আসো অটলতা, পারসিস্টেন্স। আমরা এই যে গ্রহণ বর্জন সব কিছু হলো, পরিহার করলাম, আত্মীকরণ করলাম, কিন্তু এখানে একটা ফ্যাক্টর তারপরেও কাজ করছে। কী ফ্যাক্টর জানো? আমরা এই যে একটু আগে বললাম পোশাকের ব্যাপার, আমাদের ধর্মীয় একটা রেস্ট্রিকশন আছে, তাই না? এই ধর্মীয় রেস্ট্রিকশনের জন্য আমরা বাইরের থেকে অনেক কিছু, বা আমাদের একদম স্থানীয় কালচারের যে রেস্ট্রিকশন, এইটার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু পুরোপুরি গ্রহণ করি না, করতে পারি না। সেটা বাংলাদেশ বলে না, সারা পৃথিবীর জন্য এটা প্রযোজ্য। যেমন ধর্মীয় ব্যাপার, ধরো আমাদের ধর্মের যেই বিষয়গুলো, খাদ্য অভ্যাসগুলো, আমাদের হালাল হারামের বিষয় আছে মুসলিমদের জন্য, আমরা সেটাকে, আমরা দুনিয়ার যেখানেই যাই, এক্সেপশন কিছু আছে, কিন্তু আমরা দুনিয়ার যেখানেই যাই আমরা কিন্তু আমাদের ওই অটল ওইটাই থাকতেছে। আমরা হয়তো খাদ্য, ওই বার্গার খাবো, ওই ওয়েস্টার্ন ফুডটা খাবো, কিন্তু আমরা খাওয়ার সময় চিন্তা করি ওটা হালাল কিনা, ঠিক আছে? এভাবে যারা আমাদের হিন্দু ভাইরা আছে তারাও তারা বিফ খাবে না, তারা যেমনভাবেই খাক না কেন তারা বিফটা খাচ্ছে না। তার মানে এই যে একটা রেস্ট্রিকশন রয়ে গেছে, এটাই হচ্ছে অটলতা। তো তাহলে মোট কথা এই হচ্ছে, এই সবগুলো বিষয় মিলেই হচ্ছে আমাদের সংস্কৃতির রূপান্তর প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা রিপিট করো।